আমার মনে হয় চন্দ্রিল তুমি এই দিকটা থেকে বলো, না হলে সবাই 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 লেফট লিনিং পোডিয়ামে হয়ে যাচ্ছে। তো নিশ্চয়ই আমরা সবাই অপেক্ষা করে রয়েছি যে চন্দ্রিল কিভাবে আজকে এই বিতর্কের মূল্যায়ন করলো। না, আমি এই বিতর্কের কোনো মূল্যায়ন করবোই না। আপনাদের সবাইকে হতাশ করে আমি আরজি কর আন্দোলন সম্পর্কেও প্রায় কোনো কথা বলবো না। আমি শুধুমাত্র বাঙালি জাতির একটা স্বাভাবিক প্রবণতা সম্পর্কে কয়েকটা কথা বলবো, যেখানে হয়তো একটা আধটাই বিতর্কের অনুষঙ্গ আসবে। আপনার বোধহয় মনে আছে যে ভারতীয় ওয়ানডে ক্রিকেট টিমে একসময় ওপেন করতেন শাস্ত্রী আর শ্রীকান্ত, রবি শাস্ত্রী আর কৃষ্ণমাচারী শ্রীকান্ত। তো যখন খেলা হতো, শাস্ত্রী হয়তো প্রচুর বুঝে শুনে দেখে শেখে 72 রান করলেন। বাঙালি রেগে কাঁই একেবারে, হ্যাঁ, নিজের জন্য খেলে, হিসেব কষে খেলে, অনেক টুকুর টুকুর করলো, কোনো মানে নেই। দেখেছো কৃষ্ণমাচারী শ্রীকান্ত ওভারের প্রথমে এসে একটা 4 মারলেন, তার পরের বলে 6 মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হয়ে গেলেন। ওই হচ্ছে সত্যিকারের একজন ওয়ানডে প্লেয়ার, কোনো হিসেব নেই, কোনো পরোয়া নেই, একদম সত্যিকারের বীর, নিজের মতো খেলেন, দেশের জন্য খেলে। এদিকে দেশের স্কোর লাইনে শাস্ত্রীর নামের পাশে আছে 72 আর কৃষ্ণমাচারী শ্রীকান্তের নামের পাশে আছে 4। এই যে বাঙালির যে কোনো হিসেব কষা, হিসেব কষে এগিয়ে যাওয়া, খতিয়ে দেখা, এটার প্রতি একটা চূড়ান্ত বিরাগ, ইম্পালসিভনেস, একটা অন্ধ আবেগ প্রবণতা, এটার প্রতি একটা উন্মত্ত ভক্তি, এটা সব ক্ষেত্রে সে প্রয়োগ করে, শিল্পের ক্ষেত্রে তো করেই, কিন্তু যদি আন্দোলনের ক্ষেত্রে প্রযুক্ত হয় তখন একটু ঝামেলা হয়। তার কারণ এতে কোনো সন্দেহ নেই, একথা আজকে বহু বক্তা বলেছেন, শতরূপ বলেছেন, দীপশিতা বলেছেন যে আবেগ অত্যন্ত জরুরি। নিশ্চয়ই আবেগ যদি না থাকে, রাগ যদি না থাকে, তাহলে তো আন্দোলনটা শুরুই হবে না। তার কারণ আমার প্রচলিত ব্যবস্থার প্রতি রাগ আছে বলে আমি আরেকটা ব্যবস্থা চাইছি, তাই আমি আন্দোলনটা করছি। অন্য একটা ব্যবস্থার প্রতি আমার আসক্তি বা অনুরাগ আছে বলে সেটার দিকে ধাবিত হচ্ছি। খুব ভালো, এগুলো খুব জরুরি। কিন্তু মুশকিলটা হচ্ছে শুধুমাত্র এই জিনিসগুলো দিয়ে আন্দোলনটা শুরু হলো, আমি ঝাঁপিয়ে পড়লাম, এবার আমি ওটাকে চালিয়ে নিয়ে যাব কিভাবে, সেখানে কে কাজ করবে, তীরে তরি ভেড়াতে গেলে কি দরকার, তখন দরকার যুক্তি, দরকার বুদ্ধি, দরকার কৌশল, দরকার দূরদর্শিতা। সেইখানে যদি খামতি থাকে, বা সেই খামতিটার দিকে আমি যদি নজর না দিই, বা সেই খামতি না থাকাটা যদি গৌরবজনক বলে ভাবি, তখন আন্দোলনের পক্ষে তা সর্বনাশা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, একটা আন্দোলনের সাফল্যকে আজকে এখানে অনেকে অনেক রকম ভাবে সংজ্ঞায়িত করেন। আমার মতে তো বাবা এটাই সাফল্য বলা যায়। কিন্তু সত্যি কি কেউ অস্বীকার করতে পারেন যে আরজি করের কাণ্ডের প্রথমে আন্দোলনের যে তীব্রতা ছিল, এখন সেই তীব্রতা আর নেই? কেউ অস্বীকার করতে পারেন যে সাধারণ মানুষের যে একটা আশা হয়েছিল যে কিছু একটা হবে, কি হবে জানি না, কিন্তু একটা কিছু হবে, তার জায়গায় আজকে একটা হতাশা এসে বসেছে যে না, মনে হয় আর কিছু হলো না? এইটাকে কি অস্বীকার করে দেওয়া যায়? না, আমি মনে করি এটা সফল, তার কারণ ক্লাস 9-এর এই মেয়েটি, বলা যায়, কেন বলা যাবে না? কিন্তু সত্যি সত্যি আন্দোলনটা কি সফল? বা আরজি করের আন্দোলনের কথা আমি সরিয়ে দিলাম, অনেক আন্দোলন আমাদের এখানে হয়, শতরূপ অনেকগুলো নাম বলেছে, বলে যে এই তো উদ্দেশ্য সাধিত হয়েছে। হয়েছে কিনা সেটা কিন্তু তর্কের বিষয়। ও যে আন্দোলনগুলো বলেছে, কারোর মতে তার উদ্দেশ্য সাধিত হয়েছে স্বল্প মেয়াদে, কারোর মতে তার উদ্দেশ্য সাধিত হয়নি, অনেকগুলোর হয়নি দীর্ঘমেয়াদে। স্বাধীনতা আন্দোলনে তো বটেই, কিন্তু আমি সেসবও ছাড়ছি। আমার কথা হচ্ছে একটা আন্দোলনকে সফল করার যে প্রাথমিক মানসিকতা, সেইখানে বাঙালির একটু ঝঞ্ঝাট আছে। এই যে মোশনে আছে, উদ্দেশ্য নেই, এটাকে আমিও মানি না, এখানে প্রায় কেউই মানে না। উদ্দেশ্য থাকতেই হবে, তা নইলে জিনিসটা শুরু হবে না। খুব ভালো কথা, উদ্দেশ্য আছে। একটা ছাত্র যে কিচ্ছু পড়াশোনা করেনি, সে পরীক্ষা দিতে গেছে, তারও উদ্দেশ্য আছে, পরীক্ষাটা পাশ করতে হবে। প্রশ্ন হচ্ছে তার মুরদ আছে কি? একটা আন্দোলনকে সফল করতে গেলে অনেকগুলো জিনিস লাগে, পরিকল্পনা লাগে, পরিকল্পনাটা প্রয়োগ করার বাস্তব বুদ্ধি লাগে। এতগুলো লোক নিয়ে আমি চলছি, সেই লোকগুলোর অনেক রকম মত আছে, সেই সবকটা মতকে সশ্রদ্ধভাবে শুনবো এবং ওজন করব, তার উদারতা লাগে। এই যে আন্দোলনটা আমি চলছি, চলতে চলতে দেখলাম এই রে আমার পরিকল্পনাটা বাস্তবায়িত হচ্ছে না, আমি কিন্তু আন্দোলনটা ভুলভাবে পরিচালিত করছি, সেই ভুলটা স্বীকার করে নেওয়ার মানসিক প্রসার লাগে। ইংরেজিতে যাকে বলে প্ল্যান বি। তাহলে আমি এবার কি করব, বিকল্প বন্দোবস্তটা কি, সেইটা ঠিক করার প্রত্যুৎপন্ন মতিত্ব লাগে। একটা আন্দোলন কিছুদিন চলতে চলতে স্তিমিত হয়ে যায়, দেখা যায় যে লোকরা মিছিলে আসছিল তারা বলছে না আমার কালকে ডাক্তার দেখানো আছে, না আমার ভাগ্নির বিয়ে আছে। এই যে আন্দোলনটা একটা প্রাথমিক উদ্দীপনা হারালো, একঘেয়ে পর্যায়ে চলে গেল, এখনো ওইখানে লেগে থাকার অধ্যবসায় এবং অন্য লোককে লেগে থাকতে প্রাণিত করা, তার ক্ষমতার ব্যাপার আছে। এবং সর্বোপরি দেখার ব্যাপার আছে আন্দোলনের চটজলদি হাতে গরম লাভের জন্য আমি আমার মূল নীতি থেকে সরে আসছি না তো। যদি আসি তাহলে আমি আন্দোলন বন্ধ করে দেবো, সেই দার্ঢ্য,
নেতৃত্বে সেই ক্ষমতা থাকা দরকার। হ্যাঁ, চৌরি এই ঘটনা ঘটেছে, আন্দোলন, গোটা ভারত জাগ্রত, কিন্তু আমি আন্দোলন প্রত্যাহার করে নেবো, যাওয়া হবে না। আমি কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলাবো না, যদি তাতে আন্দোলন ভালো হয় তাতেও। এতে কিন্তু আন্দোলন যারা করছেন তাদের বিরুদ্ধেও নেতাদের যেতে হতে পারে। এই সমস্ত কিছু মিলিয়ে যদি চলতে হয়, আন্দোলনকে সফল করতে হয়, তাহলে একটা গাণিতিক মস্তিষ্ক লাগে, একটা বা অনেকগুলো লাগে, একটা বৃহৎ হিসেব। কিন্তু বাঙালি হিসেবকে ঘেন্না করে, সেই জন্য বাঙালি মহাত্মা গান্ধীকে সহ্য করতে পারে না। আর বেনিয়া হিসেব, এরা আন্দোলন করলো, তারপরে গোল টেবিল বৈঠকে বসে গেল ব্রিটিশদের সঙ্গে, তারপর বললো যে আচ্ছা এতগুলো জিনিস চাই, ব্রিটিশ বলল আজকে এইটুকু দেবো, হলো। তার ভিত্তিতে আবার পরবর্তী আন্দোলন করলে এই কি, ব্রিটিশদের মার ধর, বোম ফেল, গালাগাল দে। যার জন্য যখন বঙ্গভঙ্গ আন্দোলন হলো, বিরাট করে একটা বিদেশি সমস্ত বস্ত্র পোড়ানো হচ্ছে, ওই তার লেলিয়ান শিকা নিয়ে সবাই খুব উল্লসিত। শুধু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি যুক্তি বুদ্ধি দিয়ে প্রচুরটা খতিয়ে দেখতে পারতেন, আন্দোলন থেকে তখন একটু চলে এলেন। তার পরবর্তীকালে যে লিখলেন তাতে বোঝা গেল তিনি যা বলছেন সেটা হচ্ছে যে তুমি যে বিদেশি মিলে সস্তা জিনিসটা পুড়িয়ে দিচ্ছ, তাতে দেশি গরিব দোকানদারের পেটে তুমি লাথি মারছো। তুমি স্বদেশীয় একজনের পেটে লাথি মেরে একটা স্বদেশী আনা ফলাতে পারো কি? তুমি কি অধিকারে বলছো যে কিছু লোক সস্তায় ভালো কাপড় না পরে অত্যন্ত বেশি দাম দিয়ে বাজে কাপড় পরবে? তোমার সেই ফতোয়া জারি করার অধিকার আছে কি? ঘরে বাইরে তিনি দেখাচ্ছেন যে সন্দীপের দল গরিব মানুষের নৌকো ডুবিয়ে দিচ্ছে, গরিব মানুষের কাপড় পুড়িয়ে দিচ্ছে, তারপর সেই ছাই ললাটে মেখে বিপ্লব করতে চলে যাচ্ছে। আর এর বিপরীতে কে দাঁড়িয়ে আছে? নিখিলেশ, ঠান্ডা মাথায় পুরো জিনিসটাকে যে খতিয়ে দেখছে। এই পুরো জিনিসটাকে হিসেব করে খতিয়ে দেখা ব্যাপারটাকে আমরা যতই নিচু মনে করি না কেন, এটাই একটা আন্দোলনকে সাফল্যের দিকে নিয়ে যায়। তাই আমাদের রাগ থাকবে, আবেগ থাকবে, উদ্দেশ্যও থাকবে, কিন্তু সেই উদ্দেশ্যটা সাধন যদি করতে চাই, যদি পরিকল্পনাটাকে রূপায়ণ করতে চাই, তার সঙ্গে হিসেবটাও আনতে হবে। তা নইলে স্টেশনটা দেখা যাবে কিন্তু ট্রেনটা বেলাইন হয়ে যাবে। নমস্কার, ধন্যবাদ। চন্দ্রিল, ধন্যবাদ। বেহিসেবি ইম্পালসিভ বাঙালি, সে হয়তো আন্দোলনের রাস্তায় হাঁটতে হাঁটতে মধ্যে মধ্যে তার কম্পাসের কাঁটাটা একটু এদিক ওদিক ঘুরে ফেলে। আমরা আজকের বিতর্কের শেষ লগ্নে এসে দাঁড়িয়েছি, তাই ইন ডিবেটিং ডিকটাম আমরা আজকে রিকোয়েস্ট করব দ্য ওয়ান হু ইজ সামারাইজিং ফর দি অপোজিশন ফার্স্ট, শতরূপ। যা অরূপদা বোধহয় আমি বোঝাতে পারিনি সেই সময়, আমি ডোনাল্ড ট্রাম্পকে আমাদের প্রেসিডেন্ট বলিনি। এমনিতে তুমি যেটা দীক্ষিতা উত্তরে দিয়েছে, এমনিতে তুমি যেটা বললে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, ওই স্লোগানটা আমাদের স্লোগান ছিল না। ওই স্লোগানটা দিয়ে আমাদেরকে খুন করা হতো, নকশালরা আমাদেরকে ভালোবেসে খুন করতেন এই স্লোগানটা দিয়ে। যাই হোক, ওই চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, আমেরিকার প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট, অত ঝামেলায় না গিয়ে পুকুর ভরাও বিল্ডিং বানাও, আমার মনে হয় আপাতত এইটুকু স্লোগান মুখস্থ রাখলে আমরা আজকের পরিস্থিতি নিয়ে আলোচনা করে নিতে পারবো। দ্বিতীয় কথা, ঠিক সোমাকে খুঁজে পাওয়া যায়নি, সে তো ভাই হলদি নদীর কুমিরও খুঁজে পাওয়া যায়নি, হাজার হাজার শিশুর চিড়ে দেওয়া লাশও খুঁজে পাওয়া যায়নি। তবে যদি আরজিকর আন্দোলনের ফেক নিউজ নিয়ে আলোচনা করতে হয়, অরূপদা, আরজিকরের প্রথম ফেক নিউজ ছিল মেয়েটির বাবা মাকে ফোন করে বলা যে আপনার মেয়ে সুইসাইড করেছে। ওই ফেক নিউজটা তোমাদের স্বাস্থ্য দপ্তর থেকে সরানো হয়েছিল। 3 নম্বর কথা, কথায় কথায় এই 34 বছর মমতা বন্দ্যোপাধ্যায় ভগবানের অবতারের মতো করে বিরোধী নেত্রী ছিলেন, এই কথাটা বলার আর একটা দিক আছে অরূপদা। তার মানেটা হচ্ছে আমরা যদি বিরোধী হিসেবে এখন অব্দি 14 বছর ফেল করে থাকি, মমতা ব্যানার্জি বিরোধী হিসেবে 34 বছর ফেল করেছেন, তারপরে সফল হয়েছেন। সুতরাং ওই সব কিছুতে না ওই একটা 34 বছর গুঁজে দিয়েও লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো করার থাকলে অনেকভাবে পুজো করা যায়, সমস্ত সিরিয়াস আলোচনা ওই একটা ওই কুমির দেখানোর মতো করে আনার কোনো মানে হয় না। আর তোমার শেষ যে অনুযোগ আমাদের প্রতি না, এখানকার যারা অডিয়েন্স আছেন তাদের প্রতি, যে হাততালি কেন কম পড়ছে তোমার বেলা, এর আমি চিকিৎসা আমি কি করবো যাকে। তবে আমি তার বাইরে যেটাকে নিয়ে কথা হলো, আমি রিমঝিমের সঙ্গে একমত। আমি ডেফিনেটলি ম্যারিটাল রেপ থেকে শুরু করে বিভিন্ন অপরাধ, যা কিনা একটা সভ্য সমাজে অপরাধ হিসেবে চিহ্নিত হওয়া উচিত। সমাজ যত এগিয়েছে, মানুষের চেতনা যত এগিয়েছে, তেমন তত অপরাধের ডেফিনেশনকেও আমাদেরকে আপডেট করতে হবে কালেকটিভলি সমাজে। সেটা হয় না। কিন্তু আমার বক্তব্যটা এইটা ছিল যে অপরাধটা খারাপ, কিন্তু অপরাধীর বিরুদ্ধে আমার কোনো অনুযোগ নেই। এইটা বলে কি আমি অপরাধীদেরকে আলটিমেটলি একটু সাহায্য করে দিচ্ছি নাকি সুবিধা করে দিচ্ছি না, আমার খালি এইটুকুই বলার ছিল। দ্বিতীয় কথা, হতে পারে রিমঝিমকে অনেকে জিজ্ঞেস করেছেন যে, বা অনেকে বলেছেন যে আন্দোলনে কোনো পতাকা দেখা যাচ্ছে না, চেনা পতাকা দেখা যাচ্ছে না বলে আমরা আসতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। তেমন আমি বলছি, আমাকে অনেকে এরকম বলেছেন যে এই আন্দোলনে কোনো চেনা পতাকা দেখা যাচ্ছে না বলে যে পতাকাকে নিয়ে ধর্ষণ করা হয়েছে, ধর্ষকদেরকে আড়াল করা হয়েছে, সেই পতাকার সুবিধা হয়ে যাচ্ছে, সেই পতাকাকে আড়াল করা হচ্ছে। আমরা চেনা পতাকাকে চাই বিকল্প হিসেবে, এটা আমাকে বলেছে। এবার কাকে কে কি বলেছে না বলেছে, এখন সাবজেক্টিভ একটা আন্ডারস্ট্যান্ডিং বা সাবজেক্টিভ একটা এক্সপিরিয়েন্স সবার থাকবেই, নিজের পরিবেশ পরিস্থিতি। তবে আমার শেষ যে কথাটা বলার,
যে একটা কথা শুনলাম যে আরজি করের, আমি বারবার করে বলেছি আমি গর্বিত আরজি করের আন্দোলনের আমি হাঁটতে পেরেছি বলে, এবং আমরা কেউ কখনো, ধরুন আরজি করের যখন মেয়েটির মৃতদেহকে নিয়ে চলে যাওয়া হচ্ছিল আরজিকর হাসপাতাল থেকে, তখন আপনারা সবাই জানেন সেই মৃতদেহকে যারা আটকে ছিলেন, সুবর্ণ গোস্বামী, আমাদের মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে আমাদের এসএফআই ডিওয়াইএফআই ছেলেমেয়েরা, তারা যদি সেদিন গাড়িটাকে আটকাতে না পারতেন তাহলে রাত দখলও হতো না, এত কিছু হতো না, কিছুই হতো না। তা বলে সুবর্ণ গোস্বামী বা মীনাক্ষী মুখার্জি বা কেউ কোনো দিন নিজেদেরকে আরজিকর আন্দোলনের কি তিলোত্তমা আন্দোলনের কনভেনার হিসেবে, আহ্বায়ক হিসেবে দাবিও করতে যাননি, কেউ নিজের লিঙ্কডইন প্রোফাইলও আপডেট করতে যাননি, কেউ ওইটাকে বেঁচে চাকরিও করতে যাননি, সেটা অন্য কথা। কিন্তু কথাটা আমি এইটা বলছি যে তার বলে যদি তার মানে এখন এইটা দাঁড়ায়, যেহেতু কুণালদা ক্ষমা চাইলে যেহেতু একটু বেশি সময় পাওয়া যায়, সেহেতু আমিও ক্ষমা চেয়ে একটু বেশি সময় চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে কথাটা বলা হলো যে আরজি করের আন্দোলনটা হয়েছিল বলেই এখন এসএসসিতে বাংলার মহিলারা প্রতিবাদ করছেন। আপনাদের বলি, তেভাগা আন্দোলন নিয়ে পূর্ণেন্দু পত্রীর একটা কবিতা ছিল বড়া কমলাপুর বলে, হয়তো অনেকে শুনেছেন। তার কতগুলো লাইন ছিল মাঝখানে, যে গ্রামে পুলিশ ঢুকেছে, তেভাগার আন্দোলন হচ্ছে সেই গ্রামে পুলিশ ঢুকেছেন, গ্রামের মহিলাদের লড়াইকে নিয়ে ওই মাঝের কতগুলো লাইন ছিল যে পুলিশে ঘেরাও গ্রাম, শাঁখের আওয়াজে সংকেত বাজে, ঘরের বউরা রণ সাজে সাজে, আঁশবটি আর খ্যাংরা ঝাঁটার তারায় পুলিশ পালায়, তারপর চাষি বউ ঘরে ফিরে উনুনে আগুন জ্বালায়, সিথি কাটে দেয় তুলসী তলায় দ্বীপ, কোলের বাছার কপালেতে আঁকে সোনালি চাঁদের টিপ। এটা তেভাগা রিমঝিম 1945 সাল। যদি আপনি বলেন বাংলার মহিলারা রাস্তায় প্রতিবাদ করতে পারতেন না, আরজি করের পর থেকে আরজি কর একটা মহান আন্দোলন, মহৎ আন্দোলন। আরজি কর আন্দোলন বলুন, ডেফিনেটলি বাংলার মহিলাদের গণজাগরণ। কিন্তু তা বলে যদি আমরা মনে করি যে 2024 সালে 14ই আগস্ট রাত্রিবেলা থেকে বাংলার ইতিহাস শুরু হলো, তাহলে কিন্তু আমরা প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে অনেককে আমরা নেগেট করে দেব, আমরা কল্পনা যোশী থেকে শুরু করে বহু মানুষকে আমরা নেগেট করে দেবো। সুতরাং আমার মনে হয় যে মাতঙ্গিনী হাজরাকে নেগেট করে দেবো, আরও অনেককে নেগেট করে দেবো, সেইটা বোধহয় করাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। এইটাই আমাদের বলা ছিল যে একটা আন্দোলন ডেফিনেটলি সবাই আসবেন, যাদের বিরাট কোনো রাজনৈতিক মানে কমিটমেন্ট নেই তারাও আসবেন, কিন্তু তা বলে যদি আন্দোলনে লাঠি হাতে কিছু হাবিলদার দাঁড়িয়ে থাকে এটা বলার জন্য যে এই আসো স্লোগান দাও বাড়ি যাও, কিন্তু ব্যবস্থা বদল চাইতে পারবে না, ক্ষমতা বদল চাইতে পারবে না, তাহলে সেইটা তখন এদেরকে দেখলে মনে হয় যে আন্দোলনের উদ্দেশ্য নেই। কিন্তু এদেরকে অতিক্রম করে যে অসংখ্য মানুষ পরিবর্তন চাইছে, তাদের উদ্দেশ্য আছে, তাদের উদ্দেশ্য নিশ্চয়ই একদিন পূরণ হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। শতরূপ অনেকগুলো তীক্ষ্ণ ডার্ট ছুঁড়ে দিয়েছে অরূপের দিকে। অরূপ, 1 মিনিট। হিলারি ক্লিন্টন নিয়ে একটা কথা উঠেছে, আমেরিকার ফর্মার সেক্রেটারি। তো আমি জানি না এই অসুখটাকে ডাক্তারি পরিভাষায় কি বলা হয়, সিলেক্টিভ অ্যামনেসিয়া বলে সম্ভবত কোনো একটা অসুখ আছে। তো আমাদের আরেকজন আমেরিকান ফর্মার সেক্রেটারি ছিলেন, তার নাম হেনরি কিসিঙ্গার। ওই ইউনিয়ন কার্বাইড ভোপাল গ্যাস দুর্ঘটনা মনে আছে তো? আবার ডাউ কেমিক্যালের পিছনেও তিনি ছিলেন, তাকে সাদরে নন্দীগ্রামে বরণ করে এনেছিলেন কারা, আমরা ভুলে যাইনি। তাই যখন উদাহরণগুলো দেবেন সবগুলো মাথায় রেখে দেওয়াটাই ভালো। দ্বিতীয় কথা, পেট্রিয়ার্কি নিয়ে বলেছেন, আমি সমর্থন করি দীপশিতার বাক্যকে। আজকের যুগে দাঁড়িয়ে এই কথাগুলো সোচ্চারে বলা যে কোনো সুস্থ বুদ্ধি রাজনৈতিক মানুষের কাম্য, সেটা দীপশিতা করেছেন, তাকে ধন্যবাদ। শুধু পেট্রিয়ার্কি শিক্ষাটা যদি তখন বিনয় কুমার বা অনিল বসুকে দিতেন, ওই মমতা ব্যানার্জি আর মেধা পাটেকার দেখা গেলে পরে শরীরের বিশেষ বিশেষ অঙ্গ দেখাতে হবে মহিলা কমরেডদের, এই শিক্ষাটা যদি সেদিন দিতেন, দলটার আজকে অবস্থা হতো না। আর শতরূপ অনেকগুলো কথা বলেছে। মুশকিলটা তো চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, আমরা বলিনি পার্টিটা ভাগ হয়েছে কবে? 1962-তে ভারত চীন যুদ্ধের সময় যারা বলেছিল যে চায়না অ্যাটাক করেনি, ভারত অ্যাটাক ফার্স্ট, তার পরবর্তীকালে কলকাতা রাস্তায় স্লোগান এসেছিল। পার্টিটা তো ভাগ হয়েছে 1967-র পরে। তাকে যতই অস্বীকার করো, ভারতের মানুষ, বাংলার মানুষ দিনগুলো ভোলেনি বলেই আজও শূন্য হয়েই থাকতে হয়। ওইটা পরের ডিবেটে সিডিসি উইল টেক ইট আপ। থ্যাংক ইউ। এবারে বিশ্বনাথ, তোমার 1 মিনিট কেটে গেছে কিন্তু। একদম। দেখুন, আমি ঠান্ডা মাথায় আপনাদেরকে রিকোয়েস্ট করবো দুটো জিনিস ভাবতে। আমাদের আন্দোলন আজকে সন্ধ্যাবেলার থেকে আলোচনা হচ্ছে কেবলমাত্র আরজি করের আন্দোলন। প্লিজ, আমরা কোথায়? উদ্দেশ্য আছে কি? আমাদের আন্দোলন ছিল, আমরা যারা প্রত্যেক দিন জেলার খবরগুলো রাখি, আমরা আন্দোলনের স্বরূপগুলো জানি। একটা পোস্টার মারে, ব্যানার মারে, দুটো লোক জড়ো হয়, বা শেষ, আন্দোলন শেষ, উদ্দেশ্য শেষ। ছোট ছোট আন্দোলনগুলো প্রতিদিন যারা হিসেব রাখি, আমাদের আন্দোলনের উদ্দেশ্য খুঁজে পাই না। আবেগ পাই, কর্মসূচি পাই, কিন্তু উদ্দেশ্য পাই না। দ্বিতীয় যেটা, সেটা হলো যদি আলোচনা বিরোধী পক্ষের দিকে তাকান, আপনি দেখবেন উদ্দেশ্যকে তারা যেভাবে ব্যাখ্যা করছে, তাতে পরিষ্কার কখনো মনে হচ্ছে অর্ধ উদ্দেশ্যের কথা বলছেন, কখনো মনে হচ্ছে অসমাপ্ত উদ্দেশ্যের কথা বলছেন। অসমাপ্ত উদ্দেশ্যের কথা প্রায়ই বলেছেন, আগামী দিনে হবে। আবার কেউ বলছেন অস্পষ্ট উদ্দেশ্যের কথা। কিন্তু বাস্তব ক্ষেত্রে আপনাকে বলছি যে এই যে আন্দোলনগুলো পশ্চিমবাংলায় এই মুহূর্তে পরিচালিত হচ্ছে, তার কিন্তু বৃহত্তম স্বার্থ কোনোটাই নেই।
কোনোটাই যদি সত্যি মানুষের উদ্দেশ্যে আন্দোলনগুলো পরিচালিত হতো, মানুষ কি এত বোকা? সিপিএম এর যে সমস্ত নেতা বলছেন যে আমরা আমাদের আন্দোলনের উদ্দেশ্য আছে, যদি সত্যি আপনাদের আন্দোলনের উদ্দেশ্য থাকতো মানুষ কেন যুক্ত হচ্ছে না? মানুষ কেন আপনারা কেন মানুষকে সঙ্গে পাচ্ছেন না? এই প্রশ্নটা আসবে না? এবং একই সাথে আপনাকে পরিষ্কার করে বলতে চাই যে রাজনৈতিক পরিবর্তন ছাড়া কিন্তু পশ্চিমবাংলাতে কোনো বৃহৎ উদ্দেশ্য কার্যকারী হতে পারে না। 1960-এর দশকের যে আন্দোলন, কৃষক আন্দোলন থেকে শুরু করে খাদ্য আন্দোলন হয়েছিল, তার মধ্য দিয়েই কিন্তু 77 সালে বামফ্রন্ট সরকার এসেছিল, ভূমি সংস্কারের থেকে শুরু করে একের পর এক ন্যায় বিচার কিন্তু নিশ্চিত করেছিল। আবার একইভাবে যখন 90-এর দশকে বামফ্রন্টের সরকার মধ্যবিত্তের পক্ষে কাজ করতে শুরু করলো, ধনতান্ত্রিক আত্মা বামফ্রন্টকে গ্রাস করলো, তখন বিরাট সংখ্যক গরিব মানুষকে সঙ্গে নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক আন্দোলন গড়ে তুলেছিলেন। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন ছিল অন্যতম। এবং ক্ষমতার পরিবর্তন যখন আসে তখন এই নাগরিক সমাজের আন্দোলনগুলো কিন্তু যুক্ত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। ফলে পলিটিক্যাল সোসাইটিতে পলিটিক্যাল চেঞ্জ ছাড়া কি করে আপনি সামগ্রিকভাবে পরিবর্তনগুলো আনবেন, বা আমার ছোট ছোট আন্দোলনগুলোকে আক্ষরিক অর্থেই ন্যায় বিচারের জায়গায় পরিচালিত করবেন রাজনৈতিক পরিবর্তন ছাড়া? এই প্রশ্নটা কিন্তু আমাদের থাকবে। আমাদের প্রত্যেকজন বক্তা, প্রত্যেকজন স্পিকার, টু এভরি মেম্বার অফ ক্যালকাটা ক্লাব, টু অল দ্য পিপল হু ওয়ার্ক হার্ড, আনন্দবাজার, আরো আনন্দ, প্রত্যেককে অকুণ্ঠ ধন্যবাদ টু মেক দিস ইভিনিং হোয়াট ইট ওয়াজ।